গতকালকের ক্লাসে যারা ছিলেন আর কি, আমি মোটামুটি ক্লাস কন্টেন্ট গুলো মেইল করছি, সবাই কি পাইছেন? জি স্যার পাইছি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। এই কোশ্চিনটা অবশ্য আমি ফেস করছি কোন এক ভাইভাতে আর কি, যে পিসি এবং সার্ভার পিসির পার্থক্যটা কি, বা আমরা কখন একটা পিসিকে সার্ভার পিসি বলবো। এটা আমি কোন একটা ভাইভাতে ফেস করছি। তো মূলত আমরা যখন একটা কম্পিউটার বাজার থেকে কিনি, এটা মূলত একটা কম্পিউটার বা এটাকে আমরা পিসি বলতে পারি। এখন মূলত পিসি সার্ভার নাকি শুধু পিসি, এটা ডিপেন্ড করে হচ্ছে তার অপারেটিং সিস্টেমের ওপর। যদি ওই পিসিটাকে আমি সার্ভার অপারেটিং সিস্টেম দেই, যেমন আমরা জানি যে উইন্ডোজ সার্ভার, এই যে R2 নামে একটা সার্ভার আছে, অথবা মানে অনেক সার্ভার আছে কিন্তু, হ্যাঁ, এই সার্ভারে যদি অপারেটিং সিস্টেমগুলো আমরা ইনস্টল করি, সেটাকে আমরা সার্ভার পিসি বলবো। এখন আমরা বাজারে যে পিসিগুলো দেখি, সার্ভার পিসির দাম অনেক বেশি হয়। এর কারণ হচ্ছে যে সার্ভার পিসির মূলত প্রসেসরটা একটু প্রসেসিং স্পিডটা অনেক ভালো, প্লাস হচ্ছে তার এসএসডি ইউজ করা হয়। সার্ভার পিসিতে কখনো হচ্ছে আপনার হার্ড ডিস্ক ইউজ করা হয় না আর কি, হ্যাঁ, এবং র্যামটা অনেক বেশি ইউজ করা হয়, এই জন্য আসলে দাম বেশি হয়। কিন্তু আলাদা করে যে সার্ভার আলাদা করে বানানো হয় বা ওর টেকনোলজি যে আলাদা, এই বিষয়টা তা না। মূলত ওকে হচ্ছে আমরা সার্ভার হিসেবে কনফিগার করি, এই জন্য সে অ্যাজ এ সার্ভার হিসেবে কাজ করে। তো একটা পিসিকে আমরা কিভাবে সার্ভার পিসি বানাতে পারি, সেটা হচ্ছে পিসিতে প্রথমে আগে সার্ভার অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে। দেন মানে অপারেটিং সিস্টেম ইনস্টল করার সাথে সাথে কিন্তু সে সার্ভার পিসি হয় না। এরপরে যেটা করতে হবে, এটাতে আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি তৈরি করতে হবে। এই কাজগুলো হয়তো আমরা অনেকেই করছি বা অনেকেই করি নাই, মানে ম্যাক্সিমামই করি নাই আর কি। আমার হয়তো একবার সুযোগ হয়েছিল আর কি একটা কাজের ক্ষেত্রে। তো এই অ্যাক্টিভ ডিরেক্টরিটা, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই টার্মটা অনেক সময় আসে যে অ্যাক্টিভ ডিরেক্টরি কি, হ্যাঁ, এই কোশ্চিনটা অনেক সময় শর্ট কোশ্চিন আসে। তো সিম্পল যে কথাটা বললাম আমি, যে কোনো একটা পিসিকে সার্ভার পিসিতে রূপান্তর করার জন্য আমরা সার্ভার অপারেটিং সিস্টেম দেওয়ার পর আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ক্রিয়েট করি। এইভাবে আপনারা লিখে দিবেন, জাস্ট থিমটা জেনে রাখেন আর কি। এখন সার্ভার তৈরি করা হয় দুইটা ভাবে, একটা হচ্ছে কনসোলে এবং আরেকটা হচ্ছে ইউজার ইন্টারফেসে, অর্থাৎ আমরা ক্লিকিং এর মাধ্যমে করতে পারি। তো কনসোলে যেটা করি সেটা হচ্ছে আমাদের লিনাক্স সার্ভার যেগুলো আছে সেগুলোকে কনসোলে করি। এর জন্য আমরা কি করতে পারি, রানে গিয়ে আমরা ডিসিপি রম, এই এই শর্টকাটটা আমরা লিখতে পারি। এটা আপনারা চাইলে আপনাদের উইন্ডোজ পিসিতে লিখতে পারেন, লিখলে দেখবেন আসবে এই জিনিসটা, হ্যাঁ। যদি আপনার হচ্ছে উইন্ডোজ সার্ভার R2 এই অপারেটিং সিস্টেম ইনস্টল করেন, তাহলে রানে গিয়ে যে কমান্ড প্রম্পট আছে, এখানে ডিসিপি রম লিখলে আপনার হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরিটা চালু হবে। এই ডিসিপি রম এর হচ্ছে ফুল মিনিংটা কি, ডোমেইন কন্ট্রোলার প্রমোটার, ঠিক আছে। এইটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা একটু জেনে থাকবেন। আর অন্যভাবে যেটা আমরা করি যে এটা কিন্তু লিনাক্সের ক্ষেত্রে এরকম করে হয়, বাট উইন্ডোজের ক্ষেত্রে এরকম আছে যে স্টার্ট দিয়ে এরপর আমরা প্রোগ্রামে যাব, এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, দেন হচ্ছে কনফিগার ইওর সার্ভার, এরকম অপশনগুলো আছে আর কি। তো এই প্রসেসটা আপনারা একটু অনলাইন থেকে দেখে নেবেন, যে কিভাবে একটা পিসিকে আমরা সার্ভার পিসিতে রূপান্তর করি উইন্ডোজ দেওয়ার পরে, অথবা কিভাবে অ্যাক্টিভ ডিরেক্টরি আমরা তৈরি করতে পারি। এরকম কোশ্চেন কিন্তু বিশেষ করে ব্যাংকের পরীক্ষাগুলোতে আসে। আজকে কিন্তু ব্যাংকের অনেক বড় একটা সার্কুলার হয়েছে, সবাই কি দেখছেন? জি স্যার দেখেছি। এই ব্যাংকের পরীক্ষাগুলোতে কিন্তু এরকম কোশ্চেন আসে যে অ্যাক্টিভ ডিরেক্টরি কিভাবে কনফিগার করা হয়, এই টাইপের কোশ্চেন কিন্তু ব্যাংকে আসে আর কি। তো এইটা কি ক্লিয়ার কিনা বলেন, এই কোশ্চেনটা ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। নেক্সট কোশ্চেনটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এই টপিকগুলো কিন্তু খুবই পরিচিত, বাট আমরা পড়ছি অন্যভাবে। ইন্টারনেট প্রোটোকলটা কি, আমরা ডিপ্লোমাতে পড়ে এসেছি যে ইন্টারনেট প্রোটোকলস হলো নির্দিষ্ট নিয়ম বা নির্দেশনার একটি সেট, যা ইন্টারনেটের মাধ্যমে ডেটা স্থানান্তর ও সংযোগকে পরিচালনা করে থাকে। তো আমরা এভাবেই আসলে পড়বো, এবং কয়েকটি ইন্টারনেট প্রোটোকল নামগুলো লিখুন। এরকম যদি কোনো কোশ্চেন আসে তাহলে আমরা লিখবো আইপি একটা প্রোটোকল, টিসিপি একটা প্রোটোকল, ইউডিপি একটা প্রোটোকল, এইচটিটিপিএস একটা প্রোটোকল। এরকম কিন্তু হিউজ প্রোটোকল আছে, এবং অনেক সময় এই প্রোটোকলগুলোর ফুল মিনিং পরীক্ষায় দিয়ে থাকে। তো আমি হচ্ছে আমার মোটামুটি 4-5টা পেজ আছে ফুল মিনিং করা আর কি, মোটামুটি সব প্রোটোকলের মধ্যে পেয়ে যাবেন। আমি এগুলো আস্তে আস্তে শেয়ার করবো আপনাদের সাথে, হ্যাঁ। আমি দেখি আগামীকালকে শেয়ার করতে পারি কিনা। ইভেন হচ্ছে এই প্রোটোকলগুলোর পোর্ট নাম্বার পরীক্ষায় আসে, যেমন এইচটিটিপি এর পোর্ট নাম্বার কত বা এইচটিটিপিএস এর পোর্ট নাম্বার কত, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। এরকম কোশ্চেন কেউ দেখেছেন কোন পরীক্ষায়, পোর্ট নাম্বার গুলো? জি স্যার ফেস করেছি। হ্যাঁ জি হ্যাঁ স্যার। হ্যাঁ, এই কোশ্চেন গুলো কিন্তু আসে।
তো এখান থেকে পিএসসির জন্য আমরা কি পড়বো, ইন্টারনেট প্রোটোকল কাকে বলে এবং উদাহরণ দিন, তাহলে যে এইটুকু লিখলে হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো এরপরে আর একটা কোশ্চেন আছে পিএসসির জন্য, সেটা হচ্ছে যে প্রোটোকলের বৈশিষ্ট্য কি। এটাকে আমরা অনেক সময় বলি এলিমেন্টস অফ প্রোটোকল অথবা প্রপার্টিস অফ প্রোটোকল। প্রোটোকলের বৈশিষ্ট্য হচ্ছে তিনটা, একটা হচ্ছে সিনট্যাক্স, এরপর হচ্ছে সিমেন্টিক এবং টাইমিং। তো এইগুলো আসলে কি। তো প্রোটোকলের সিনট্যাক্সটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা মেসেজ পাঠাই, একটা মেসেজের ফরম্যাট থাকে। ফরম্যাট বলতে ধরেন আপনারা হচ্ছে সাপোজ 16 বিটের একটা মেসেজ আপনি পাঠাবেন। এর ধরেন প্রথম 4 বিট আছে হচ্ছে হেডার অ্যাড্রেস বা সেন্ডারের অ্যাড্রেস, এবং শেষের 4 বিট আছে হচ্ছে রিসিভারের অ্যাড্রেস, এবং মাঝখানে হচ্ছে ডেটা। তো এই যে একটা ফরম্যাট, এই ফরম্যাটটাই হচ্ছে মূলত প্রোটোকলের সিনট্যাক্স। প্রত্যেকটা প্রোটোকলের মধ্যে তার ফরম্যাটগুলো হচ্ছে আলাদা আলাদা থাকে, এবং এই আলাদা থাকার কারণে আসলে এক একটা প্রোটোকলের অ্যাক্টিভিটিস এক এক রকম। বুঝছেন কি সবাই? জি স্যার। আচ্ছা, এখন আসেন সিমেন্টিকটা কি। সিমেন্টিকটা হচ্ছে যে এই যে আলাদা আলাদা যে পার্ট হলো, এই প্রত্যেককে যে নামকরণ থাকে, যেমন আমার ফার্স্ট যে পার্টটা এটাকে আমরা বলি সোর্স অ্যাড্রেস, লাস্ট পার্টটাকে বলে আমরা ডেস্টিনেশন অ্যাড্রেস, এবং মিডিলে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ডেটা সেকশন। এইগুলোকে আমরা বলি হচ্ছে সিমেন্টিক। এখন এটা যদি আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, তাহলে এক্সাম্পলটা হবে এরকম। আমি অবশ্য রাখছি, কোথায় এক্সাম্পলটা রাখার জন্য। স্ক্রিন দেখা যাচ্ছে, দেখেন তো একটু। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, সিমেন্টিকটা মূলত যেটা বললাম যে প্রত্যেকটা পার্টের যে নাম, এটা হচ্ছে সিমেন্টিক। আর টাইমিং এর ক্ষেত্রে যে এক্সাম্পল, যদি কোনো একটা সেন্ডার সাপোজ 100 MBps এর ডাটা সে সেন্ড করতে চাচ্ছে, বাট রিসিভারের রিসিভ করার ক্ষমতা হচ্ছে 1 MBps, তাহলে কি হবে, সেন্ডার 100 MBps দ্রুত পাঠিয়ে দেবে, রিসিভার তখন রিসিভ করতে পারবে না। তো এই ক্ষেত্রে কি হবে, রিসিভার এন্ডে ডাটা ওভারফ্লো হবে। তো নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ডাটা ওভারফ্লো কি, এরকম যদি কোনো কোশ্চিন আসে, এটা কি বুঝতে পারছেন কিনা বলেন একটু কাইন্ডলি। যখন রিসিভার যখন হচ্ছে সেন্ডারের পাঠানো ডাটা রিসিভ করার সক্ষমতা থাকবে না, যখন রিসিভারের সেটি ডাটা। আচ্ছা, এটা কিন্তু ওভারফ্লো যেমন হয়, ঠিক একইভাবে কিন্তু আন্ডারফ্লো হয়। আন্ডারফ্লো কখন হবে বলেন দেখি। বলেন আন্ডারফ্লো কখন হয়। জানি না স্যার। আচ্ছা, আন্ডারফ্লোটা হচ্ছে যখন আপনার সেম বিষয়টা হচ্ছে উল্টো হবে, মানে রিসিভারের রিসিভ করার ক্ষমতা 100 MBps, বাট সেন্ডার 1 MBps ডাটা পাঠাইছে। তার মানে কি, যে রিসিভারের আইডিয়াল টাইমটা তখন বেড়ে যাবে, এবং তার এই সিচুয়েশনটাকে আমরা বলবো হচ্ছে আন্ডারফ্লো নেটওয়ার্কিং এর ক্ষেত্রে। ক্লিয়ার সবাই? জি স্যার। রনি দাস ভাই, ক্লিয়ার? রনি দাস কি আছেন? আচ্ছা, আপনারা কি জানেন এই যে এখানে হচ্ছে অ্যাডমিট হওয়ার জন্য যে অন্য কাউকে কোনোভাবে অ্যাডমিন বানানো যায় কিনা, এই গুগল মিটের ক্ষেত্রে দেখি জানেন কেউ? মানে এখানে ঢুকে অনেককে তো আবার অ্যাকসেপ্ট করতে হচ্ছে আর কি। তো এটা আপনাকেই অ্যাকসেপ্ট করতে হবে যে অ্যাডমিন। আচ্ছা ঠিক আছে, এটা আমি পরে দেখে নেবো আর কি। তো প্রোটোকলের বৈশিষ্ট্য বা এলিমেন্ট, এটা তো আমরা ক্লিয়ার নাকি? জি স্যার। আচ্ছা, এরপর আমরা যাবো হচ্ছে ফাংশনস অফ প্রোটোকল। ফাংশনস অফ প্রোটোকল কয়টা দেখুন। এটা হচ্ছে সেগমেন্টেশন অ্যান্ড রিঅ্যাসেম্বলি, ইনক্যাপসুলেশন, কানেকশন কন্ট্রোল, অর্ডার ডেলিভারি, ফ্লো কন্ট্রোল, এরর কন্ট্রোল, অ্যাড্রেসিং, মাল্টিপ্লেক্সিং এবং ট্রান্সমিশন সার্ভিস। তো এইটা সংক্ষেপে আমি এভাবে পড়তাম আর কি, যখন আমি পড়ছিলাম যে সিকো ফি ম্যাট। তো এই শর্টকাটটা আসলে মনে রাখবেন, দুই একবার আপনারা লিখবেন, একটু পরে পরে লিখবেন, যত বেশি লিখবেন আপনাদের মেমোরিতে ওই জিনিসটা বেশি স্টোর হবে আর কি। তো যত বেশি লিখবেন তত মনে থাকবে, এবং পরে যখন কি করবেন, এই যে সিকো ফিম্যাট এই টাইপের লিখে আপনারা মনে রাখবেন, তাহলে এগুলো মনে থাকবে।
তো এই ফাংশন প্রপার্টিজ গুলো এগুলো আসলে ডিটেইলস পরীক্ষায় লেখার দরকার নাই, শুধু শর্টকাট এরকম করে জাস্ট নামগুলো লিখে দিলে হয়ে যাবে। তো এইগুলো আসলে থিওরি আমাদের হচ্ছে বেশ করে পিএসসির ক্ষেত্রে কিন্তু আসে। এই জন্য আমি আসলে থিওরি পার্টটা দেখাচ্ছি। আমাদের হয়তো নেক্সট ক্লাসে ব্যবহারিক পার্টটা চলে আসবে, যেহেতু তারা সিলেবাসে কিন্তু বলে দিচ্ছে যে তাত্ত্বিক এবং ব্যবহারিক পার্ট দুইটা আছে। হ্যাঁ, এই জন্য আমি কিন্তু আসলে থিওরি পার্টটা আপনাদেরকে কভার করার চেষ্টা করতেছি। আচ্ছা, স্যার স্লাইড গুলো আমরা পাবো না? হ্যাঁ স্লাইড পাবেন, যারা ক্লাস করতেছেন তারা স্লাইড পাবেন আর কি। তো ফাংশনাল প্রপার্টিজ এখানে আসলে বোঝার কিছু নাই, এগুলো আমরা অনেক সময় যারা বিএসসি করছেন আর কি তারা জানেন যে প্রত্যেকটা টার্ম এক একটা চ্যাপ্টার পড়েন আর কি। বিএসসি তে গিয়ে এই প্রত্যেকটা টার্ম এক একটা চ্যাপ্টার হিসেবে পড়া হয় আমরা। তো যেমন এখানে মাল্টিপ্লেক্সিং, ট্রান্সমিশন সার্ভিস, অ্যাড্রেসিং, এই তিনটা পার্ট আমরা এখানেই পড়বো। আমরা হচ্ছে এই কোর্সের মধ্যে এই তিনটা পার্ট পড়বো। আর এগুলো তো আসলে আমাদের এখন পড়ার দরকার নাই, এগুলো হচ্ছে আসলে বিএসসির যে পোস্টগুলো এই পোস্টের জন্য এখান থেকে আসলে অ্যাডভান্স লেভেল থেকে কোশ্চেন আসে। তো এগুলো আমরা আসলে পরে পড়বো। তো চলুন আমরা নেক্সট টপিকটা কি আছে। নেক্সট টপিক হচ্ছে রুলস অফ প্রোটোকল। প্রোটোকলের রুলস কি, একটা প্রোটোকল যে কিভাবে কাজ করে এর একটা কমন রুলস আছে। যেমন ডাটা সিকোয়েন্সিং, ডাটা রাউটিং, ফ্লো কন্ট্রোল, এরর কন্ট্রোল, ডাটা সিকিউরিটি, লগ ইনফরমেশন, প্রসিডিউর অ্যান্ড অর্ডার ট্রান্সমিশন এবং কানেকশন এস্টাবলিশমেন্ট। তো এইটাকে সংক্ষেপে আমরা বলি সার্ভি ডিএলপিসি। ডিএলপিসি তো আমরা জানি, ডেলের পিসি এরকম করে মনে রাখবেন সব শেষের দুইটা। আর সার্ভিটা মনে রাখার জন্য অনেক সময় আপনারা ভাবতে পারেন যে S24 মোবাইল এবং হচ্ছে ফ্যান এডিশন, এরকম করে মনে রাখতে পারেন। এটা আপনাদের যার যেমন কি বলে লজিক সেই অনুযায়ী তারা আপনারা মনে রাখবেন আর কি। তো রুলস অফ প্রোটোকল হচ্ছে এই কয়েকটা। এই টপিকগুলো আপনারা আগে দেখেছেন কিনা বলেন তো একটু। সুব্রত ভাই একটু কাইন্ডলি বলেন তো এই টপিকগুলো আগে পড়েছেন কিনা আপনারা। জি জি স্যার, এগুলো হচ্ছে যে একটু একটু মনে পড়তেছে, আগে পড়েছিলাম। আচ্ছা, এগুলো কিন্তু শুধুমাত্র পিএসসির পরীক্ষার জন্য আমরা আসলে পড়তেছি। আমাদের যদি বুয়েটের পরীক্ষা হতো বা ঢাকা পলিটেকনিকের পরীক্ষা হতো তাহলে আসলে আমরা এগুলো পড়তাম না। বাট হচ্ছে আমরা তো জানি না যে আসলে কোথায় আমাদের জব সৃষ্টিকর্তা লিখে রাখছে, এই জন্য আমাদেরকে মোটামুটি প্রিপারেশন একটা নিতে হবে, স্ট্যান্ডার্ড প্রিপারেশন নেওয়া আসলে দরকার সবার। তো আমরা চলুন নেক্সট টপিক দেখি। নেক্সট টপিক হচ্ছে ইন্টারনেট প্রোটোকল সুইট। প্রোটোকল সুইটটা কি, এটা আমরা পড়ে এসেছি সেই ডিপ্লোমাতে, যে ইন্টারনেট প্রোটোকল সুইট সেই সব যোগাযোগ প্রোটোকলের সেট যাদের নিয়ে গঠিত প্রোটোকল স্ট্যাকের উপর ভিত্তি করে ইন্টারনেট এবং বেশিরভাগ বাণিজ্যিক কম্পিউটার নেটওয়ার্কে কাজ করে থাকে। তো আমরা এর আগে দেখে আসলাম যে আইপি একটা প্রোটোকল, তারপর টিসিপি একটা প্রোটোকল, আর এই দুটার কম্বিনেশনে আমরা প্রোটোকল সুইট জানি, সেটা হচ্ছে টিসিপি স্ল্যাশ আইপি, এটা হচ্ছে প্রোটোকল সুইট। আচ্ছা, এখন হচ্ছে প্রোটোকল সুইটের এক্সাম্পল কেউ দিতে পারবেন বলেন তো দেখি। আমি তো একটা বলে দিলাম টিসিপি আইপি, এছাড়া আর কেউ দুই একটা বলতে পারবেন? ইউডিপি, এসএমটিপি। না না, এগুলো তো শুধু প্রোটোকল, প্রোটোকল সুইট বলছি কিন্তু আমি। যদি পরীক্ষায় এমন আসে যে কয়েকটি প্রোটোকল সুইটের নাম লিখুন, এই যে এই টাইপের যদি কোশ্চেন হয়, এই যে নিচেরটা দেখেন, নিচের টপিকটা লেখা আছে, এই যে এরকম কোশ্চেন যদি হয় কয়েকটি প্রোটোকল সুইটের নাম লিখুন। তো দেখেন এই যে এই কয়েকটা প্রোটোকল সুইট আছে, এগুলো আমরা অলরেডি পড়ে আসছি। যে একটাতে আমি বললাম টিসিপি আইপি প্রোটোকল, এরপর হচ্ছে এনডব্লিউ লিংক, যেটাকে আইপিএক্স এবং এসপিএক্স এই দুটোর কম্বিনেশন, এটা কিন্তু আলাদা আলাদা প্রোটোকল, এই দুটো আলাদা আলাদা প্রোটোকল এবং দুইটা মিলে আমরা কাজ, যে প্রোটোকলটা কাজ করে সেটাকে এনডব্লিউ লিংক বলি। ইভেন আমরা এই যে কমন একটা প্রোটোকল আছে যেমন নেট বুই, হ্যাঁ এটা কিন্তু একটা প্রোটোকল সুইট। এটা কার কার সমন্বয়ে গঠিত, এটা হচ্ছে নেট বায়োস এবং নেট বিইউআই, এই দুইটা সমন্বয়ে হচ্ছে এই প্রোটোকল সুইটটা গঠিত। তো অনেক সময় এই কোশ্চেনগুলো এসে থাকে, তখন আপনারা এই তিনটা দিতে পারবেন আর কি। আর এই যে এগুলোর যে হচ্ছে ফুল ফর্ম, এগুলো আমি নোট দেবো আপনাদেরকে। হ্যাঁ, এগুলোর ফুল ফর্মগুলো আমি নোট দেবো। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা যে কোশ্চেনটা দেখবো এটা হচ্ছে, দেখেন আপনারা যারা বুয়েটে পরীক্ষা দিচ্ছেন তারা দেখবেন যে এই কোশ্চেনটা যে কতবার আসছে আমি আসলে বলতে পারবো না, মানে অনেকবার আসছে, বারবার রিপিট হয়েছে এই কোশ্চেন কয়েকটা। জাস্ট এই পাঁচটা আপনারা যদি একটু দেখে যান, বুয়েটে মিনিমাম আপনারা দুইটা কমন পাবেন। যেমন এখানে বলছে যে আইপি অ্যাড্রেস কনভার্টেড ইনটু ফিজিক্যাল অ্যাড্রেস, অর্থাৎ আইপি অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করে কোন প্রোটোকল, সেটা হচ্ছে এআরপি। এরপরে বলছে যে
নেম আর কনভার্টেড ইনটু ডোমেইন নেম, অর্থাৎ আমরা সাপোজ যে যদি এরকম দেখি যে bpsc.gov.bd.com, ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এটা তো একটা নাম তাই না, এই নামটাকে আমরা ডোমেইনে যে কনভার্ট করে সে মূলত হচ্ছে ওই প্রোটোকলকে আমরা ডিএনএস প্রোটোকল বলে থাকি। মানে আমরা তো লিখলাম নাম, কিন্তু ব্যাক এন্ডে কিন্তু আইপি হিসেবে কাজ করতেছে, ঠিক আছে, বা ডোমেইন হিসেবে কাজ করতেছে। এই ডোমেইনটাকে আইপিতে যে কনভার্সনের যে ব্যাপার স্যাপার, এই কাজগুলো করা হচ্ছে ডিএনএস। এরপর হচ্ছে মেইল ইজ ট্রান্সফার বিটুইন ভ্যারিয়াস ডিভাইস। আচ্ছা, মেইল ট্রান্সফারের জন্য কোন প্রোটোকল ইউজ করে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পিএসসির ক্ষেত্রে অনেক এমসিকিউ পাবেন আপনারা। ইভেন বিসিএস এর ক্ষেত্রে যে তথ্য প্রযুক্তি যে পার্টটা, সেই পার্টের মধ্যে এটা যে কতবার আসছে, আপনারা যদি প্রশ্ন ব্যাংক করে থাকেন বিসিএস এর, তার মধ্যে দেখতে পারবেন যে এই এসএমটিপি জি স্যার, অনেকবার বারবার আসছে। খেয়াল করছেন সবাই এই জিনিসটা? জি স্যার, এই ধরনের পোর্টও আসে স্যার, পোর্টও 65 মেবি। হ্যাঁ, পোর্টগুলো আমরা পরে পড়বো আর কি। তো এরপরে যেটা আছে যে ডাটা লিঙ্ক লেয়ার রেসপন্সিবল ফর কনভার্ট আইপি অ্যাড্রেস ইনটু, তার মানে ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে মূলত কোনটা, এই যে ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে। এরপরে এইচটিটিপি সার্ভিস প্রোভাইডস ইউজিং হুইচ প্রোটোকল। এইচটিটিপি সার্ভিস এটা আমরা কোন প্রোটোকলের মাধ্যমে সেবা পেয়ে থাকি, যেটা হচ্ছে টিসিপি প্রোটোকল। এই কয়েকটা জিনিস অবশ্যই আপনারা পড়ে যাবেন, বিশেষ করে যখন আপনারা বুয়েটে পরীক্ষা দিতে যাবেন তখন মাস্ট এই কয়েকটা জিনিস পড়ে যাবেন। আচ্ছা, এখানে বুয়েটে পরীক্ষা দিয়েছেন কে কে, একটু কাইন্ডলি একটু বলবেন, বলেন তো দেখি বুয়েটে কারা পরীক্ষা দিয়েছেন। স্যার তিতাসে একবার পরীক্ষা দিয়েছিলাম, মেবি ওটা বুয়েট দিয়েছিল। তিতাসি পরীক্ষা হ্যাঁ দিয়েছেন, বুয়েট বুয়েট। দিয়েছে আর কি। তো এরকম কোশ্চেন পাইছেন কি না? জি স্যার, সে সময় তো প্রথম ছিল, অতটুকু মনে নেই। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু আসলে আসে। এই জিনিসগুলো আপনারা নোট ডাউন করে রাখবেন। নোট ডাউন করে রাখলে হবে কি, আপনার হচ্ছে পরবর্তীতে দেখা যাবে যে যখন আপনার আহ, যখন বুয়েটে পরীক্ষা হবে তখন শুধু একবার চোখ বোলায় গেলেন, তাহলে আর এই জিনিসগুলো মিস হবে না। কারণ যখন দীর্ঘদিন আপনারা পড়বেন না তখন কিন্তু এই জিনিসগুলো ভুলে যাবেন, ঠিক আছে। যদি আপনি মাঝখানে 1 মাস 2 মাস না পান তাহলে এগুলো ভুলে যাবেন। অতএব নোটটা এমন ভাবে করবেন যেন এক পলক দেখে যেতে পারেন আর কি। তো এরপরে একটা কোশ্চেন আমরা দেখি, সেটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। এটা কিন্তু আমরা অনেক পড়ছি এবং এই কোশ্চেনটা এবারে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলতে পারবেন? কারণ হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য এটা কমন একটা টপিক। নেটওয়ার্ক টপোলজি কাকে বলে, নেটওয়ার্ক টপোলজি গুলো বর্ণনা করুন। তো আমরা শুধু টপোলজি বলতে কি জানি, বাস, রিং, স্টার, মেশ, হাইব্রিড। কিন্তু টপোলজি যে আরো আছে, লজিক্যাল বাস, লজিক্যাল রিং, এফডিডিআই এবং ইথারনেট, এগুলো কিন্তু টপোলজি আছে। তো এখন আমরা একটু স্মার্ট হব, যদি পরীক্ষায় এরকম আসে টপোলজি কাকে বলে, টপোলজি গুলো বর্ণনা করুন, তাহলে এভাবে একটা ছক লিখে দিবেন যে টপোলজি হচ্ছে দুই প্রকার, লজিক্যাল টপোলজি, ফিজিক্যাল টপোলজি। লজিক্যাল টপোলজি গুলো হচ্ছে ইথারনেট, এফডিডিআই, লজিক্যাল বাস এবং লজিক্যাল রিং। আর ফিজিক্যাল হচ্ছে বাস, রিং, স্টার, মেশ, হাইব্রিড এবং ট্রি। তো এগুলোর হচ্ছে ডায়াগ্রামগুলো আপনারা পারেন না এগুলা? জি স্যার। আচ্ছা, এখানে আমি এখানে কিন্তু ডায়াগ্রামগুলো দেখাই নাই, কারণ হচ্ছে কি, যে এটা আমরা সবাই পারবো। এই ডায়াগ্রাম যদি আপনাদেরকে নোট করতে হয় তাহলে আপনাদের কোনো চাকরি হবে না, এটা সত্যি কথা ভাই। কারণ ডায়াগ্রামগুলো সবসময় আপনার মাথার মধ্যে থাকবে। আপনার হচ্ছে কম্পালসরি আপনি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করতেছেন, এই জিনিসগুলো আসলে কখনো মুখস্থ করার নাই বা পড়ার নাই, আপনার সবসময় মাথায় থাকতে হবে। বাস টেকনোলজি কিভাবে থাকে, যদি ড্র করতে বলে আপনাকে ড্র করতে হবে, রিং টেকনোলজি ড্র করতে হবে, স্টার টেকনোলজি ড্র করতে হবে। আমি এই যে মেশটা একটু লিখে রাখছি, মেশটা আসলে এরকম হয়, অনেক সময় মেশ এবং হাইব্রিডের মধ্যে একটু কনফিউশন হয়ে যায়, এই জন্য আমি মেশটা লিখে রাখছি। আর হাইব্রিড কাকে বলে, হাইব্রিড হচ্ছে স্টার আর রিং যদি এক জায়গায় হয়, অথবা বাস এবং স্টার যদি মিক্সড হয়, অথবা মেশের সাথে যদি অন্য কোনো একটা যদি মিক্সড হয়, সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি। আর ট্রি টপোলজি তো আপনারা জানেন, ট্রির মতো বা ডেস্টিনির মতো, ডান হাত বাম হাত এরকম, নাকি বলেন? জি স্যার। তো এই দুই একটা করে লাইন লিখে দিবেন। এখন কথা হচ্ছে যে এই টপোলজির কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আমরা দেখবো। এই পয়েন্টগুলো মূলত এমসিকিউ পরীক্ষায় আসে, অথবা বিভিন্ন ভাই ভাই বলে থাকে। যেমন হচ্ছে কোশ্চিন আসে এরকম যে রিং টপোলজিতে এন সংখ্যক কম্পিউটার সংযুক্ত করতে কয়টি লাইন প্রয়োজন হয়। বইটা আসছে একবার, আমার যতটুকু মনে পড়ে, রিং টপোলজিতে এন সংখ্যক কম্পিউটার সংযুক্ত করতে কয়টি লাইন প্রয়োজন হয়। এই জিনিসগুলো আপনার হচ্ছে অনেক সময় যে কম্বিনেশন আর হচ্ছে মানে বিন্যাস সমাবেশের যে অঙ্ক আছে না,
এই অঙ্কের মতো করে আর কি করতে হয় এগুলো। অথবা আপনার ওই যে রিং টপোলজির ক্ষেত্রে যদি বলে যে হচ্ছে আপনার ৫ জন বন্ধু মিলে যদি হ্যান্ডশেক করেন বা ৫ জন বন্ধু মিলে যদি একটু সার্কেল হন, তাহলে সার্কেলের ক্ষেত্রে আপনার হচ্ছে কয়টা আর্ম লাগবে, এই টাইপের বিষয়গুলো আর কি। তো এর সূত্র হচ্ছে রিং টপোলজি যেহেতু, তার মানে কি যে এইভাবে আসবে এবং সব শেষেরটা কি করবে, প্রথমটার সঙ্গে হ্যান্ড রাইজ হবে এবং মাঝখানে মূলত এটা হচ্ছে কি n-1 পর্যন্ত আমাদের লাইন লাগবে। তো সবাই একটু মনে রাখবেন আর কি, এটা মুখস্থ করা কিছু নাই যে রিং নেটওয়ার্কের ক্ষেত্রে বা রিং টপোলজির ক্ষেত্রে কি হয়, এন সংখ্যক যদি কম্পিউটার হয় তাহলে কেবল লাগবে বা লাইন লাগবে হচ্ছে n-1। এটা কিন্তু আপনাদের ভাইভাতে অনেক সময় কোশ্চেন করবে, ঠিক আছে? আচ্ছা এখন একটু বলেন তো, আমি একটু ইন্ডিভিজুয়ালি কোশ্চেন করি, সেটা হচ্ছে যে আয়শা লাইনে আছো? আয়শাকে জিজ্ঞেস করি। আহ, আপুর আর কে কে আছে? রেশমা আপু আছেন? রেশমা আপু? জি ভাইয়া আছি। আচ্ছা আমি একটা কোশ্চিন করি এখন, যে কোশ্চিনটা আমি ভাইবার সম্মুখীন হয়েছিলাম। আচ্ছা বলেন যে আপনার ধরেন আপনি যেখানে জব করেন বা আপনার একটা জব হলো, তো হুম, ওই প্রতিষ্ঠান বলতেছে যে আপনি তো কম্পিউটার ইঞ্জিনিয়ার, তো সেক্ষেত্রে আমরা এই অফিসটাকে আমরা নেটওয়ার্কিং এর মাধ্যমে কানেক্ট হুম। করব, তো সেক্ষেত্রে আপনি কোন টপোলজি ইউজ করবেন? বাস টপোলজি। কেন বাস টপোলজি ইউজ করবেন? বাস টপোলজিতে একটা হচ্ছে সেন্ট্রাল হাব থাকে এই জন্য আর কি। বাস আর টপোলজিতে ওটা হচ্ছে সেন্ট্রাল হাব থাকে? না না ভাইয়া। একটু ইজি হন, ইজি হন আর কি, ইজি হয়ে বলেন। আচ্ছা আপনার বাস টপোলজি, রহিমা আক্তার বলো, তুমি বলো। আসলে অনেককে তুমি বলতেছি কারণ ওরা হচ্ছে আমাদের ভার্সিটির ছোট ছোট আপু, তো এই জন্য তুমি বলছো অনেককে কিন্তু আর কি। হ্যাঁ কোশ্চেনটা আর একবার যদি করতেন আর কি। আচ্ছা সেটা হচ্ছে যে তোমার ধরো জব হলো, প্রতিষ্ঠান তোমাকে বলতেছে যে আমরা এই প্রতিষ্ঠানটা নেটওয়ার্কিং করব, তো সেই ক্ষেত্রে তুমি কোন টপোলজি প্রিফার করো, কোন টপোলজির মাধ্যমে কানেকশন করে দিবা আর কি কম্পিউটার গুলোতে? স্টার টোপোলজি। কেন স্টার? ওখানে তো একটা সেন্ট্রাল হাব ইউজ করে দেবে। আমরা কেন হাব ইউজ করতেছি বারবার, মানে ওই যে এই গ্রীষ্মাও বললো আর কি, মানে আমরা কেন হাব ইউজ করার জন্য আমরা স্টার ইউজ করব? সেন্ট্রালি কন্ট্রোল করা যাবে আর কি, একজন ওটাকে কন্ট্রোল করতে পারবে। সেন্ট্রালি কন্ট্রোল করা যাবে। আচ্ছা এবার হচ্ছে ভাইদের মধ্যে থেকে, ঠিক আছে ধন্যবাদ, ভাইদের মধ্যে থেকে একটু বলেন, ক্লিয়ার করেন যে কোন আপনি কোন টপোলজি ইউজ করবেন এবং কেন ইউজ করবেন? নাজমুল হক ভাই বলেন, নাজমুল হক ভাই। ভাইয়া এটা প্রথমত ডিপেন্ড করবে হচ্ছে অফিসের এনভায়রনমেন্টের উপর। তবে হচ্ছে রিং টপোলজি, স্টার স্টার টপোলজিটা ইউজ করা হয়। কিন্তু কেন করা হয় আর কি এক্স্যাক্টলি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আর কি, সবাই মোটামুটি রাইট বলছেন আর কি। আমরা হচ্ছে স্টার টপোলজি ইউজ করব। এখন আমাকে কোশ্চেন করা ছিল আসলে কেন করা হয়, এই কোশ্চেনের অ্যান্সারটা আসলে আপনাদের মতো আমিও আসলে যখন বললো কেন করা হয় কনফিউশনে পড়ে গেলাম, তখন আমি লজিক্যালি অ্যান্সার দিলাম এইভাবে যে আমি হচ্ছে ফল্ট ফল্ট কারেকশন করার জন্য বা ফল্ট ট্রাবল শুটিং এর জন্য আমি হচ্ছে স্টার টপোলজি ইউজ করছি। অর্থাৎ যেহেতু সেন্ট্রাল ডিভাইস একটা থাকে, হাব বা সুইচ বা রাউটার যেটাই বলেন, তো যদি আমি দেখি যে প্রত্যেকটা কম্পিউটারই আমার নেটওয়ার্কের বাহিরে, তার মানে আমার সেন্ট্রাল হাবটা নষ্ট। বাট এবার যদি দেখি যে আমি শুধু একটা পিসি আমার নষ্ট, তাহলে আমি দেখবো যে ওই সেন্ট্রাল হাব থেকে পিসির যে কমিউনিকেশনটা এটা আমার ঠিক আছে কিনা। বুঝছেন কি? তার মানে হচ্ছে যে ট্রাবল শুটিংটা সহজ করার জন্য আমরা হচ্ছে স্টার টপোলজি ইউজ করে থাকি। কিন্তু স্টার টপোলজিতে কিন্তু একটা লিমিটেশন আছে, লিমিটেশনটা কি,
যে ওই কেন্দ্রীয় যে ডিভাইসটা আছে, এই ডিভাইসের যে পোর্ট যে কয়টা, এর বেশি তো আমি ডিভাইস লাগাতে পারবো না। এর বেশি কি কম্পিউটার আমি লাগাতে পারবো? না স্যার। হ্যাঁ, এইটা কিন্তু একটা সমস্যা। যদি আপনাকে বলে যে আচ্ছা ঠিক আছে আপনি তো ট্রাবল শুটিং এর জন্য দিবেন, কিন্তু এটা আর কি কি সমস্যা আছে, এই স্টার টপোলজির কোনো সমস্যা আছে কিনা, অন্যান্য টপোলজির তুলনায় স্টার টপোলজির সমস্যা আছে কিনা। তো সমস্যা একটা কি, যে যদি আমি নেটওয়ার্কটাকে এক্সটেন্ড করতে চাই, সেই ক্ষেত্রে আমার সমস্যা হবে। তখন আমার কি করতে হবে, বাস টপোলজির সহযোগিতা নিতে হবে। এটা যেমন একটা লজিক, যে আপনি যখন স্টার টপোলজিকে এক্সটেন্ড করবেন, তখন আসলে কোন টপোলজির সহযোগিতা নেবেন। কারণ সেন্ট্রালে যদি হাব থাকে, আপনাকে তো আরেকটা হাব নিতে হবে। হাবের সাথে আরেকটা কেবল দিয়ে হাব কানেক্ট করলেন, ওই হাব থেকে আবার স্টার্ট করবেন। আলটিমেটলি হাবের সাথে হাবের কম্বিনেশনটা কি হলো, এটা বাস টপোলজি হলো। নাকি ভুল বললাম বলেন? না স্যার, ঠিক আছে। জি ভাই, সেই স্যার। আচ্ছা ঠিক, আমরা শুধু টপোলজি বললে হবে না, এই যে থিমগুলো আমাদেরকে জানতে হবে। হয় আপনার রিটেনে কাজে লাগবে, না হয় আপনার ভাইভাতে কাজে লাগবে। তো এইরকম কিছু টপিক আছে, টপিকগুলো আমরা দেখে আসি চলেন। সেটা হচ্ছে বাস টপোলজিকে আমরা কি প্যাসিভ টপোলজি বলে থাকি। কেন প্যাসিভ টপোলজি বলি আমরা? কারণ বাস টপোলজিতে কোনো কেন্দ্রিক বা সেন্ট্রাল কোনো ইউনিট থাকে না। বুঝছেন কি? জি স্যার। বাস টপোলজিতে কোনো সেন্ট্রাল ডিভাইস থাকে না, যার কারণে বাস টপোলজিকে আমরা প্যাসিভ প্যাসিভ টপোলজি বলে থাকি। এরপর আরেকটা টপিক হচ্ছে যে স্টারের কেন্দ্রে একটি ডিভাইস থাকে, এটাকে আমরা কি বলি, কনসেন্ট্রেটর বলে থাকি, বা হাব বা সুইচ বলে থাকি। এটা এমসিকিউ আমরা অনেক সময় পড়ে এসেছি। এটা দেখবেন যে বিসিএসেও কয়েকবার আসছে আর কি, যে স্টার টপোলজির কেন্দ্রীয় ডিভাইসটাকে কি বলা হয়। এটা কিন্তু যদি এরকম থাকে হাব সুইচ রাউটার এরকম যদি থাকে, আপনাদেরকে এই কনসেন্ট্রেটর যদি থাকে, কনসেন্ট্রেটর অবশ্যই দিতে হবে আপনাকে। আপনি খুঁজে দেখবেন যে কনসেন্ট্রেটরটা আছে কিনা, তাহলে কনসেন্ট্রেটর। আর যদি কনসেন্ট্রেটর না থাকে, যদি সুইচ থাকে তাহলে সুইচ, যদি রাউটার থাকে তাহলে রাউটার। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে বাস টপোলজিতে আমরা কি ব্যবহার করি। বাস টপোলজিতে কি ব্যবহার করি বলতে কি, ধরেন আমি একটা বাস টপোলজি আগাইতেছি। তো এরকম তো বাস টপোলজি থাকে যেখানে হচ্ছে ধরেন এটা একটা পিসি কানেক্টেড, এটা একটা পিসি কানেক্টেড, এটা একটা পিসি কানেক্টেড, তাই না? এখন এইদিকে আমার, এইদিকে কি, এইদিকে কোনো কিছু নাই, ইভেন এইদিকে কোনো কিছু নাই। তাহলে এই কম্পিউটার যদি কোনো সিগন্যাল এই কম্পিউটারকে পাঠায়, তাহলে কি করবে দেখেন, এখান থেকে সিগন্যালটা এদিকে যাবে, যাওয়ার পরে সে কিন্তু সব দিকে যাওয়ার চেষ্টা করবে, গিয়ে দেখবে যে আমার ডেস্টিনেশন আইপি কার সাথে মেলে, এখানে গিয়ে মিললো। বাট যখন সে এদিকে যাবে, এদিকে কিন্তু সে যাইতেই থাকবে। সে যদি এই কেবলটা যদি অনেক বড় হয়ে থাকে, তাহলে কিন্তু সেই সিগন্যালটা যাইতেই থাকবে, যাইতেই থাকবে, তাই না? তো এর শেষটা কি আসলে হবে, মানে এই যে সে বাম দিকে যাচ্ছে, এর শেষ কি হবে আসলে? তো এই জন্য বাস টপোলজির ক্ষেত্রে যে সর্বশেষ প্রান্তে আমরা একটা ডিভাইস সংযুক্ত করে থাকি, যাতে এই ডিভাইসের পরে আর সিগন্যালটা না যায়, এটাকে বলা হয় টার্মিনেটর। এটা জানতেন? বলেন তো, এটা আগে জানতেন কেউ? রবীন্দ্রনাথ ভাই, টার্মিনেটর সম্পর্কে জানতেন? স্যার, জানতাম কিন্তু মনে আসতেছে না। আচ্ছা আচ্ছা, তো এই টপিকগুলো একটু পড়বেন কিন্তু, হ্যাঁ। আমরা তো আসলে টপোলজি সবাই পড়বো, মানে আপনার সঙ্গে আপনার আরেকজন কম্পিউটার সেও টপোলজি পড়বে, কিন্তু আপনাকে টপোলজি পড়তে হবে এক্সেপশন ওয়েতে। মানে এই যে এইভাবে পড়তে হবে আপনাকে টপোলজি, আর আরেকজন শুধু টপোলজি পড়বে কি, বাস দেখতে এরকম, রিং দেখতে এরকম, স্টার দেখতে এরকম। আচ্ছা, এরপরে একটা টার্ম সেটা হচ্ছে কি, যে দেখেন যে বাস নেটওয়ার্কটা আছে, এই অনেক সময় তো আমাদের বাস নেটওয়ার্কটা বড় করতে হয়। তো স্টার নেটওয়ার্ক বড় করার ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা হাব লাগাই দিলাম, হাবের সাথে হাবের একটা কেবল দিলাম, এরপরে আরো কিছু পোর্ট তৈরি হলো। বাট আমরা যদি বাস টেকনোলজি বা বাস নেটওয়ার্ককে যদি আমরা এক্সটেন্ড করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই ব্যারেল কানেক্টর ব্যবহার করতে হবে, ব্যারেল কানেক্টর, অথবা বিএনসি বা ব্রিটিশ নাভান কানেক্টর, এই দুইটা কানেক্টর ব্যবহার করতে হবে। এইটাও কিন্তু আপনারা অনেক সময় ভাইভাতে অথবা এমসিকিউ দিতে পারে।
যে বাস নেটওয়ার্ককে এক্সটেন্ড করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি? উত্তর হচ্ছে ব্যারেল কানেক্টর বা ব্রিটিশ নাভাল কানেক্টর। তো আমরা আরো অনেক কানেক্টরের নাম পড়বো আর কি। আমরা যেমন এই কানেক্টরের নাম হয়তো পড়ছি মনে নাই, বাট আমরা শুধু জানি RJ45, এটা হচ্ছে কমন কানেক্টর আর কি। হ্যাঁ, যেটা আমাদের হচ্ছে ইথারনেট কেবলের সাথে লাগাই, ইভেন আমাদের বাসাতে যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের সাথে লাগাই এটা, এই জন্য এটা কমন। বাট এভাবে আমাদের আরো অনেক কানেক্টর পড়তে হবে। সে যদি কথার কথা আপনারা যদি পরীক্ষায় এমন আসে যে 5টা নেটওয়ার্ক কানেক্টরের নাম লিখুন, তাহলে কিন্তু আপনার কি হবে, অ্যান্সার দিতে পারবেন না। এই জন্য কিছু জিনিস আপনাদেরকে জেনে থাকতে হবে। এই যে বিএনসি, ব্যারেল, RJ45, তারপরে হচ্ছে আপনার এমসি কানেক্টর, তারপরে এসসি কানেক্টর, এলসি কানেক্টর, এরকম অনেকগুলো কানেক্টর আছে। হ্যাঁ, অথবা যদি আপনাকে বলে যে অপটিক্যাল ফাইবার কেবলের কয়েকটি কানেক্টরের নাম লিখুন, অপটিক্যাল ফাইবার তো আমাদের কানেক্টর থাকে, যেটা হচ্ছে আমাদের ওই যে অণুতে যে ঢোকে, আমাদের আইএসপির কাছ থেকে যে অপটিক্যাল ফাইবার কেবলটা এসে আমাদের বাসার অণুতে ঢোকে, ওটাতে একটা কি বলে, কি কালার ওটাকে বলে, ব্লু কালারের একটা কানেক্টর, এটা কি দেখছেন সবাই? জি স্যার। এইটাকে আমরা এলসি কানেক্টর বলি, এলসি। তো এই জিনিসগুলো কিছু কিছু জিনিস আমরা জানবো। অনেক সময় দেখা যায় বাসায় ইন্টারনেট কানেকশন দিতে আসলে যদি আপনারা একটু এই কিওয়ার্ড গুলো বা এরকম নাম বলেন, তাহলে ওরা একটু অবাক হয়ে যাবে যে না ভাই আসলে অনেক কিছু পারে, ভাইকে বোকা বানানো যাবে না। বুঝছেন? এই জিনিসগুলো একটু জানবেন। কিছু কিছু জিনিস আসলে বেসিক থেকে জানতে হয় আর কি। হ্যাঁ, তো টপোলজি আসলে এই পর্যন্তই। টপোলজি ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা একটা টপিক করবো, সেটা হচ্ছে যে টোকেন কি। আমরা যে রিং নেটওয়ার্ক আছে না, রিং নেটওয়ার্ক, এই রিং নেটওয়ার্কের মধ্যে ডাটাগুলো কি টোকেন আকারে সেন্ড হয়। অর্থাৎ এভাবে যদি রিং কম্পিউটারগুলো হয় এবং তাদের মধ্যে যদি একটা রিং নেটওয়ার্ক হয়, এই নেটওয়ার্কের মধ্যে যদি এই কম্পিউটারটা, এই পিসিটা যদি সিপিসি কে ডাটা পাঠাতে চায়, তাহলে এই ডাটাগুলো কি হবে, টোকেন আকারে সেন্ড হয়। তো এটাও কিন্তু কোশ্চিন, যে হচ্ছে রিং নেটওয়ার্কে ডাটাগুলো কিভাবে সেন্ড হয়, টোকেন আকারে সেন্ড হয়। এন্ড টোকেনটা কি জিনিস? টোকেন হচ্ছে এক বিশেষ ধরনের ফরম্যাটের ফ্রেম, যা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ঘুরতে থাকে। বুঝছেন সবাই? রিং নেটওয়ার্কের জি স্যার। ক্ষেত্রে ডাটাগুলো টোকেন আকারে যায়। আচ্ছা, এরপর আরেকটা কোশ্চিন, এটা অনেক সময় বইয়েটা আসে, যে 5টা পিসি কে ডিরেক্ট কানেকশন করতে কয়টা কেবল লাগবে। এটা হচ্ছে, এখানে সূত্র হচ্ছে n × n-1 / 2। এটা একটা ধারার সূত্র। বলেন কোন ধারার সূত্র এটা, বলেন তো, কে বলতে পারবেন? সমান্তর দ্বারা। সমান্তর ধারা কিসের সূত্র এটা? এটা 1 2 3 যেটা হচ্ছে পার্থক্য এনতম। 1, পার্থক্য যেটা 1, তাই না? 1 + 2 + 3 এরকম করে n পর্যন্ত। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের 5টা পিসি বা n সংখ্যক পিসি কে ডিরেক্ট কানেকশন করার জন্য আমাদের কয়টি কেবল লাগবে, সেটা হচ্ছে এইটা। তো এই জিনিসগুলো অনেক সময় আপনার ভাইভাতে কোশ্চিন করবে আপনাকে, যে ধরেন আপনার অফিসে 10টা কম্পিউটার আছে, এই 10টা কম্পিউটার কানেক্ট করার জন্য আপনার কয়টা ইথারনেট কেবল লাগবে, কয়টা ল্যান কেবল লাগবে বলেন। আপনাকে এই যে সূত্রটা মনে রেখে আপনাকে মনে মনে ক্যালকুলেশন করে আপনাকে অ্যান্সার গুলো দিতে হবে। আচ্ছা, একটু মেবি বোরিং লাগতেছে আপনাদের, একটু গল্প করেন কিছু আর কি। আপনাদের কোশ্চিন করেন এখন, 2 মিনিট জাস্ট কোশ্চিন করবো আর কি। বিএলএ বলে 40 পর্যন্ত কোশ্চিন করেন, কারো কোনো কিছু কোশ্চিন আছে কিনা, ক্লাস অথবা ক্লাসের বাইরে বলেন। স্যার, ব্যাংকের যে একটা হচ্ছে নিয়োগ হয়েছে, সেখানে যারা বিএসসি করেছেন তারা হচ্ছে যে এর জন্য কিভাবে প্রিপারেশন নিতে পারে? ভাই বিএসসির আর ডিপ্লোমা হচ্ছে পড়া একদম সম্পূর্ণ ডিফারেন্ট পড়া আর কি। হ্যাঁ, বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকিং প্রিপারেশন আপনার একদম আলাদা। আম, বর্তমানে আমাদের আইটি সেক্টরে বা জব সেক্টরে যেটা হয়, যে পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা বোঝা খুবই জরুরি। কারণ বুয়েট এক প্যাটার্নে পরীক্ষা নেয়, পিএসসি এক প্যাটার্নে পরীক্ষা নেয়, ঢাকা পলিটেকনিক্যাল এক প্যাটার্নে পরীক্ষা নেয়, আবার আইবি এক প্যাটার্নে পরীক্ষা নেয়।
আবার আপনার হচ্ছে ব্যাংকের এক প্যাটার্নের পরীক্ষা নেয়। এখন ব্যাংকের মধ্যে আবার সমস্যা হচ্ছে কি, ব্যাংকের পরীক্ষা অনেক সময় আইবিএ নিত, তারপর আহসানুল্লাহ নিত, বাট এখন হচ্ছে বিআইবিএমটা নেই, ঠিক না? এই যে লাস্ট একটা পরীক্ষা সম্ভবত, এটা কিসের জন্য পরীক্ষা, ওই যে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি, আইএমটি নামে একটা প্রতিষ্ঠান আছে, তারা নিছে আর কি, ও সব বিসিসির পরীক্ষাটা। তো তাদের প্যাটার্ন আবার আর এক রকম। তো এই জন্য আসলে প্যাটার্ন জানতে হবে, যে আসলে পরীক্ষা কারা নিচ্ছে এটা জানতে হবে, এবং ওই প্যাটার্ন অনুযায়ী পড়তে হবে। এখন আপনি যদি সবসময়ের জন্য যদি বুয়েট প্যাটার্নের মধ্যে থেকে থাকেন, তাহলে পিএসসি কোনো সার্কুলারের আপনি টিকবেন না, এটা স্বাভাবিক। আবার আপনি যদি পিএসসি প্যাটার্নে পড়াশোনা করেন, তাহলে কিন্তু বুয়েটে পরীক্ষা দিতে গেলে আপনি মানে অন্ধকার দেখবেন। তো এই জন্য প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের বেসিক গুলো পড়বেন আর কি। যে জিনিসটা জানলে আপনার কোশ্চিন ওই টপিকে যেভাবে ঘুরে আসুক আপনি যেন লিখতে পারেন, পড়তে হবে হচ্ছে এইভাবে। কারণ ওই গদবাদা আর ঢালাও ভাবে আপনি পড়তেছেন, এই পড়া আসলে কোনো কাজে দিবে না, আপনাকে নোট করে পড়তে হবে। তো এই ফাঁকে দেখেন আমি আমার স্টুডেন্ট লাইফে আমি আসলে কিভাবে পড়তাম আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে যে আমি আসলে ল্যাপটপে গুগল ড্রাইভে আমি এই যে গুগল শিট নিতাম, ঠিক আছে? এই শিট নিয়ে প্রত্যেকটা সাবজেক্টের একটা করে শিট আছে দেখেন। তো এই শিটগুলোর মধ্যে আমি নোট করতাম, যদি আমার হচ্ছে স্টুডেন্ট লাইফের কোনো টপিকটা, আমার খাতার টপিকটা ভালো লাগতো পড়তে, সেই টপিকের ছবি তুলে নিয়ে আমি এর মধ্যে রাখতাম। তারপর হচ্ছে যে অ্যালগরিদমের একটা আমার নোট আছে, যেমন দেখুন এই যে গুগল শিটে একটা সুবিধা হয় কি, গুগল শিটের ডান পাশে আপনার হচ্ছে ইন্ডেক্স থাকে আর কি। তো এই জন্য সুবিধা হয়। এবং আমি হচ্ছে ধরেন যেটা অনলাইন থেকে পড়ছি, অনলাইনে যে এটা আমার ভালো লাগছে সেটা আমি এখানে অনলাইন থেকে কপি করে পেস্ট করে রাখছি। আবার এটা দেখুন আমি হচ্ছে আমার খাতা থেকে পড়ছি, ব্রেড ফার্স্ট সার্চ, ডেপথ ফার্স্ট সার্চ, এটা আমি এখান থেকে পড়ছি, সো আমি এইটার ছবি তুলে রাখছি। তার মানে কি হচ্ছে, আমি যদি ধরেন সাপোজ আমি গাজীপুর থাকলাম, বাট আমার পরীক্ষার সেন্টার হলো কই, ইডেন কলেজে, তো আমি ওই যে কি পরিবহন আছে জানি, ভিআইপি পরিবহনে আমি কি করলাম, সকালবেলা উঠলাম, আমি বাসের মধ্যে আমি কি করতে পারতেছি, মোবাইলে আমি এগুলো একটা করে ডিভিশন দিতে পারতেছি। কিন্তু আপনার যদি জি স্যার। মোটা একটা খাতা হয়, ওই খাতা নিয়ে তো আপনার যাওয়া সম্ভব না। খাতা নিয়ে যাবেন আর ওই খাতা রাখবেন কই, সেটা নিয়ে আবার এক গ্রুপ ওখানে ব্যবসা করে যে 20 টাকা 50 টাকা করে খাতা রাখা যায়। জি স্যার। তো এই জিনিসগুলো একটু স্ট্র্যাটেজি ফলো করে আসলে চলতে হবে সবাইকে, ঠিক আছে? তো যেমন এই যে এখানে দেখুন সবগুলো টপিক কিন্তু দেখা যায়, এটা কিন্তু খুব সুবিধা আর কি। আপনি যদি চান যে ট্রাভেলিং সেলসম্যান পড়বেন, এখান থেকে পড়বেন, তারপরে হচ্ছে হ্যামিল্টন সাইকেল পড়বেন, এখান থেকে পড়বেন, এরকম অনেকগুলো এই যে এইভাবে পড়তে পারেন আপনি, অথবা এবিএল ট্রি পড়বেন, এবিএল ট্রি টপিকগুলো এরকম করে আছে। এইভাবে আপনারা নিজেরা নোট বানাবেন আর কি। হ্যাঁ, যেখান থেকে আপনারা সার্চ দিবেন, এখন তো আরো চ্যাট জিপিটি আছে ভাই, কোশ্চিন দিয়ে দিবেন, ওকে হচ্ছে সে অ্যান্সার দিয়ে দেবে। ইভেন শুধু কোশ্চিন না, তাকে ফটো দিবেন, ফটো দিয়ে সে ফটো থেকে সে কিন্তু অ্যান্সার দিয়ে দেয়, ঠিক আছে? তো আবার কিছু কিছু জিনিস আছে দেখেন যে রিমার্কস লিখে রাখবেন, যেমন এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অথবা মানে কিছু কিছু জিনিস আছে যে বুয়েটে আসে, এই জিনিসগুলো আপনারা লিখে রাখবেন যে এই কোশ্চেনটা বুয়েটে আসছিল। যেমন হচ্ছে দেখেন এই যে এখানে এই যে বুয়েট নেস্কুল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষায় যে একটা কোশ্চেন আসছিল, যে যদি হাইট of a tree is 8 and root of is considered as height 0, then maximum number of নোডের সূত্র কি, অথবা মিনিমাম নাম্বার অফ নোডের সূত্র কি, 4 মার্কের একটা কোশ্চেন আসছিল এইটুকু। তো এইটুকু আমি এরকম লিখে রাখছি। তো এইভাবে আপনারা আসলে নোট করে করে পড়বেন, তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি আসলে জব হবে, আর গদবাদা বললে হবে না। এখন আপনি যদি বলেন যে ভাই কোন বই থেকে পড়বো, ভাই বই পড়ে আসলে চাকরি হয় না। আচ্ছা, আমাদের তার 13 মিনিট আছে। বই পড়ে কেন চাকরি হয় না? কারণ একটা কোশ্চিন করি আপনাদেরকে, যে যে বইটা রাইট করছে বা লিখছে, বলেন তো সে কোন বই পড়ে চাকরি করে? আর আমাদের বর্তমানে বাংলাদেশে আইটি জবের জন্য বই হচ্ছে 3টা, একটা ক্লাউড আইটি, কম্প্যাক্ট আইটি, বিটবক্স, এর সাথে আরো আছে স্ট্যাক আইটি, তারপর পাওয়ার অফ আইটি, আর অনেক আছে। ড্রিম আইটি। তারা ড্রিম আইটি, হ্যাঁ ড্রিম আইটি অনেক আগে ছিল আরো। তো তারা আসলে বইগুলো বানাইছে আসলে কমার্শিয়াল পারপাস, ঠিক আছে? মানে তারা কমার্শিয়াল পারপাস, বাট হচ্ছে আপনার সবচেয়ে ভালো হবে নোট করার জন্য। তবে হ্যাঁ, বই আপনি কিনবেন কোনটা, যে বই দেখবেন যে বিগত সালের প্রশ্নগুলো আছে বেশি, সেই বইটা আপনারা কিনবেন। ওই প্রশ্নগুলো দেখবেন যে কোন টপিক থেকে প্রশ্ন আসছে, সেই টপিকটা আপনারা কভার করবেন, বা সেই টপিকটা হচ্ছে আপনারা নোট করবেন, দেন তারপরে আবার পড়বেন। তো এইভাবে পড়লে কি হবে যে দ্রুত আসলে আপনারা ফলাফল পাবেন। হ্যাঁ, জি স্যার। তো
আচ্ছা, আমরা আবার ক্লাসে আছি, আর কয়েক মিনিট যেহেতু আছে। তো নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইসের তালিকা, নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস গুলো কি কি বলেন তো? যেমন হাব, সুইচ, রাউটার, সুইচ, রাউটার, ব্যাকবোন, রিপিটার, এগুলো, তাই না? তো জি এখানে স্যার। এই যে হাবের কিছু বৈশিষ্ট্য আছে, আমি যেমন টপোলজি বৈশিষ্ট্যগুলো পড়ালাম আপনাদেরকে, ঠিক এরকম একটা বৈশিষ্ট্য আছে। আমি কিন্তু ডিটেইলস করি না, গদ্য আকারে করি না, এই যে শুধু পয়েন্টগুলো বলি। ভাই আমি যদি এতগুলো পয়েন্ট যদি আমি 3টা পয়েন্ট লিখে নিতে পারি, তাহলে তো আমার হাবের ডিটেইলস পেয়ে যাবে, এবং তাহলে তো আপনার যে খাওয়া দেখবো সে খুশি হয়ে যাবে। ঠিক আছে? যেমন হাবের ক্ষেত্রে দেখেন, হাব আমি কি পড়ছি, যে বাস টপোলজিতে কখনো হাব ব্যবহার করা যায় না। হ্যাঁ, এটা তো সত্যি কথা। নাকি ব্যবহার ব্যবহার করা যায় বলেন তো? না স্যার। হ্যাঁ, এটা আমরা লিখবো। এরপরে লিখবো কি, হাব সিগন্যাল গ্রহণ করে এবং কোনো প্রকার পরিবর্তন না করে সরাসরি কি করে, অন্য কম্পিউটারে পাঠিয়ে দেয়। কিন্তু হাব আবার দুই প্রকার আছে, অ্যাক্টিভ হাব আছে, প্যাসিভ হাব আছে, বা ইন্টেলিজেন্ট হাব আছে। অ্যাক্টিভ হাব কি করে, প্রথমে সিগন্যালটা গ্রহণ করে, গ্রহণ করার পর সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করে, বর্ধিত করে করে দেন অন্য কম্পিউটারে পাঠায়। এটা হচ্ছে অ্যাক্টিভ হাবের কাজ। এখন হচ্ছে সরি, হ্যাঁ, অ্যাক্টিভ হাবের কাজ। আর ইন্টেলিজেন্ট হাবের কাজ কি? ইন্টেলিজেন্ট হাবের কাজ হচ্ছে ওই ইন্টেলিজেন্ট হাব মূলত কি, এটা এক প্রকার রাউটার বলি আমরা। ইন্টেলিজেন্ট হাবকে অনেক সময় আমরা রাউটার বলে থাকি। যখন হাবকে আমরা ইন্টেলিজেন্ট হাব বলবো, তখন তাকে আমরা রাউটারও বলতে পারি। ঠিক আছে? জি স্যার, রাউটারকে ইন্টেলিজেন্ট হাব বলা হয়। হ্যাঁ, এটা কিন্তু অনেক সময় এমসিকিউ আসে, যে নিচের কোনটি ইন্টেলিজেন্ট হাব, অথবা ইন্টেলিজেন্ট হাবকে কি বলা হয়। এটা আমার কোশ্চেনও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। আচ্ছা, তারপরে কি বলে যে, এখানে একটা টপিক আছে যে হাব ইজ এ, আবার আমি এখানে বাংলাদেশে লিখছি, দেখেন এটা আসলে আমার জন্য লিখছি, কারণ আমি একবার পড়লে যাতে বুঝতে পারি। তো আপনারা বলবেন যে ভাই কি আজে বাজে নোট করছেন, বাংলা ইংলিশ মিশ করে। হাবকে আমরা কি বলি, যে একাধিক নোট বিশিষ্ট রিপিটার বলে থাকি, এটা একটা জিনিস। তারপরে অ্যাক্টিভ হাবকে মাল্টিপোর্ট রিপিটারও বলা হয়ে থাকে, এবং হাব ফিজিক্যাল লেয়ারে কাজ করে। তো এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই টপিকগুলো আপনারা দেখবেন। ঠিক একইভাবে রিপিটারের ক্ষেত্রে কিছু কোশ্চেন আছে বা কিছু পয়েন্ট আছে। রিপিটার যেমন ফিজিক্যাল লেয়ারে কাজ করে, অনেক সময় কোশ্চেন আসে যে ফিজিক্যাল লেয়ারের কয়েকটি কানেক্টিভিটি ডিভাইসের নাম লিখুন, এই টাইপের কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে? তো আমাদের কানেক্টিভিটি ডিভাইস কিন্তু অনেকগুলো। তো প্রত্যেকটা কানেক্টিভিটি ডিভাইসের ডিটেইলস আমরা পড়বো। এখানে আমাদের স্লাইডে সবগুলোই দেওয়া আছে, প্রত্যেকটাই দেওয়া আছে। যেমন এখানে ব্রিজ আছে, ব্রিজেরও কিছু টপিক আছে, এই টপিকগুলো আপনারা দেখবেন। এবং ব্রিজ ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে। এই যে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদের ম্যানেজমেন্ট টেবিল বা টেবিল ফলো করে ডাটা ট্রান্সমিট করে কে কে। সুইচে কিন্তু টেবিল আছে, রাউটারে কিন্তু টেবিল আছে, এবং ব্রিজে টেবিল আছে, কিন্তু হাবে কিন্তু কোনো টেবিল নাই। অর্থাৎ হাবের মধ্যে কোনো মেমোরি নাই, কিন্তু ব্রিজ যেটা, সেটার মধ্যে কিন্তু মেমোরি আছে। আচ্ছা, এখানে আর একটা জিনিস আছে, সুইচ, যেমন সুইচগুলো নিয়ে আপনারা পড়বেন। এই যে গেটওয়ে কি, এটা পিসিতে বারবার আসছে। গেটওয়ে কি, দুটি ভিন্ন নেটওয়ার্ককে কানেক্ট করার জন্য গেটওয়ে ব্যবহার করা হয়। এবং গেটওয়ে আরেকটা কাজ কি, প্রোটোকল কনভার্ট করার জন্য গেটওয়ে ব্যবহার করা হয়ে থাকে। আর ব্যাকবোন, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। ব্যাকবোন কি, এটা একবার পড়বেন, ব্যাকবোন কি। এই ব্যাকবোন এবং গেটওয়ে দুটা কিন্তু প্রায় সিমিলার, বাট আপনারা কিন্তু আসলে ভুলে যাবেন আর কি, মানে একটু রিডিং পয়েন্ট পড়লে বুঝতে পারবেন যে ব্যাকবোন এবং গেটওয়ের মধ্যে পার্থক্যটা কি। আমরা রাউটার নিয়ে কিছু পড়বো। রাউটার নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, দুটি ভিন্ন নেটওয়ার্ককে একত্রিত করে যুক্ত করে, এবং ল্যানকে ওয়ানের সাথে যুক্ত করে রাউটার। আর রাউটারের পোর্ট কি কি হতে পারে, 2টা পোর্ট হতে পারে, 4টা পোর্ট হতে পারে, 8টা পোর্ট হতে পারে। সুইচের সর্বনিম্ন 16 পোর্ট, ফুট 32 ফুট। সুইচের সর্বনিম্ন পোর্ট কয়টা বলেন? সুইচ, এটা ভাইভাতে কোশ্চেন করে। 64টা মেবি আছে। সর্বনিম্ন পোর্ট কয়টা আমি বলছি? 4টা স্যার। সবচেয়ে কম পোর্ট সুইচ, এরকম কোশ্চেনটা। সর্বনিম্ন পোর্ট মেবি। হচ্ছে 4টা। জি স্যার। সুইচের সর্বনিম্ন পোর্ট হচ্ছে 4টা। তো এরপরে আপনারা যেটা বলবেন যে এইগুলোর মধ্যে আবার পার্থক্য বলবেন, যেমন হাব, সুইচ, রাউটারের মধ্যে পার্থক্য কি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই পেজটা অবশ্যই পড়বেন আপনারা, এটা খুব ভালোভাবে নোট করবেন। এর মধ্যে কিছু কিছু জিনিস আছে, এই পার্থক্যটা পড়লে আপনারা হাব সম্পর্কে 5 লাইন লিখতে পারবেন, সুইচ সম্পর্কে 5 লাইন লিখতে পারবেন, রাউটার সম্পর্কে 5 লাইন লিখতে পারবেন। ঠিক আছে? তো এরপরে এই যে রাউটার সুইচের পার্থক্য, শুধু ইন্ডিভিজুয়ালি রাউটার সুইচের পার্থক্য অনেক সময় পরীক্ষা আসে, এগুলো দেখে নেবেন। তো
তো এগুলো আমি স্কিপ করে যাচ্ছি ভাই, ঠিক আছে? এগুলোতে এখানে বোঝানোর কিছু নাই, এই জন্য স্কিপ করতেছি। তারপর হাফ সুইচের পার্থক্য আছে, এবং এখানে একটা টপিক আছে যে সার্কিট সুইচ এবং প্যাকেট সুইচের মধ্যে পার্থক্য। এটা খুবই ইম্পর্টেন্ট পিএসসির জন্য, কয়েকবার আছে, আপনারা দেখে থাকবেন। এটা অবশ্যই পড়বেন আপনারা, এটা একবার পড়লে বুঝতে পারবেন, এখানে বোঝার কিছু নাই আর কি। এখন যেটা হয়েছে যে এই যে এসএমটিপি এবং পপ, এটার পার্থক্য কি এবং এটার পোর্ট অ্যাড্রেস গুলো, এটা খুবই ইম্পর্টেন্ট। এসএমটিপি তো আমরা একবার পড়ে আসলাম যে মেসেজ সেন্ড করার জন্য বা মেইল সেন্ড করার জন্য এসএমটিপি ব্যবহার করা হয়ে থাকে, এবং মেইল রিড করার জন্য বা পড়ার জন্য POP3 ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে বেসিক পার্থক্য, এবং বাকিগুলো এখান থেকে দেখে নেবেন। তো আমরা থিওরি পার্ট মোটামুটি শেষ করতেছি। আমরা আগামী ক্লাসে এই যে টিসিপি আইপি নেটওয়ার্ক মডেল, ওএসআই রেফারেন্স মডেল, লেয়ার প্রোটোকল এবং ডিএইচসিপি কিভাবে কাজ করে, এইচটিটিপি এইচটিটিপিএস এর পার্থক্য, এই টাইপের জিনিসগুলো আমরা দেখবো আর কি। হ্যাঁ, তো আজকে মোটামুটি হচ্ছে ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। আপনাদের কারো যদি কোশ্চেন থাকে একটু জানাবেন। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেকে ওই যে পেজে এসএমএস করেন যে ভাই ক্লাস লিঙ্কটা কি, ক্লাস লিঙ্কটা কি। আমি তো ভাই আপনাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য অপশন দিয়েছিলাম। তো আমার কাছে আপনারা রেজিস্ট্রেশন করেছেন হচ্ছে 44 জন আর কি, যাদের ডাটা আমার কাছে আছে। হ্যাঁ, তো মূলত আজকের ক্লাসে আমি গ্রুপে লিখে দিয়েছি যে হচ্ছে সবার জন্য উন্মুক্ত, কিন্তু আমি কিন্তু সবার সাথে কন্টেন্ট শেয়ার করব না, কন্টেন্ট শেয়ার করবো এই 44 জনের কাছেই, যারা রেজিস্ট্রেশন করছেন, যাদের মেইল নাম্বার ফোন নাম্বার এগুলো আছে, আমি শুধু তাদের সাথে আমি কন্টেন্ট শেয়ার করব, ঠিক আছে? মানে আপনারা আবার ভাবেন না যে ভাই রেজিস্ট্রেশন করতে বললো আবার সবাই ক্লাস করতে পারতেছে, তাহলে লাভটা কি হলো? ঠিক আছে, তো একটু কারো যদি কোশ্চেন থাকে একটু কাইন্ডলি বলেন, আমরা শেষ করবো আর কি এরপরে। হ্যাঁ, আমাদের ক্লাস আরো ভালোভাবে নেওয়ার জন্য যদি কোনো পরামর্শ থাকে। স্যার, আমি আসলে রেজিস্ট্রেশন করেছিলাম, মানে লাস্টে আপনার হচ্ছে মেইল অ্যাড্রেস পাঠাইছিলাম, কিন্তু আমি আসলে মেইলে কোনো কিছু পাচ্ছি না। না, ওই তো আমি বললাম ভাই, আমি মেইল সবাইকে তার করি নাই, ঠিক আছে? আমাদের ওই রেজিস্ট্রেশন যে 44 জন করছে, এই 44 জনকে মেইল করি, এবং বাকি যারা আছেন তারা আসলে ওই যে গ্রুপ বা পেজ থেকে আপনারা জয়েন করবেন। হ্যাঁ, তারা ক্লাসটা দেখতে পারবেন, ক্লাসের ভিডিও পাবেন, বাট হচ্ছে স্লাইডটা পাবেন না। কারণ হচ্ছে যদি স্লাইড সবাইকে দিয়ে দেয় তাহলে তো ওই ভাইরা যারা কষ্ট করে রেজিস্ট্রেশন করছে তাদের সাথে আপনাদের কোনো পার্থক্য থাকলো না আর কি। তো ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো ক্লাসে আবার যখন হয়তো রেজিস্ট্রেশন কোনো একটা সাবজেক্টে দেবো, তখন ইনশাল্লাহ কেউ মিস করবেন না আশা করি। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। আর কেউ কিছু বলবেন একটু বলেন কাইন্ডলি। ভাইয়া আসলে ক্লাস শেষে স্লাইডটা দিলে কিছু সময়ের জন্য দিলে আমরা হয়তো বা সেটা রিপেয়ারিং করতে পারি, কারণ আপনি ক্লাস শেষে আমাদের কাছে যদি স্লাইডটা থাকে, দেন আমরা আপনি কি পড়ালেন আমাদের মেমোরিতে তখনই থাকে, কিন্তু তাৎক্ষণিক ভাবে যদি আপনি আমাদের দিতেন আধা ঘন্টার মধ্যে, হয়তো তখন আমরা নোট করতে পারতাম আর কি। আচ্ছা, তাহলে আপনারা একটা কাজ করেন, আজকে যারা মনে করেন রেজিস্ট্রেশন করেন নাই বাট এখানে ক্লাস জয়েন করছেন, তার আমি একটা যে ফেসবুক গ্রুপ দিচ্ছি, হ্যাঁ, এই গ্রুপে আমি আসলে কন্টেন্ট শেয়ার করব, ক্লাস কন্টেন্টগুলো শেয়ার করব। এই যে এই গ্রুপের সাথে জয়েন হয়ে যাবেন। হ্যাঁ, এবং এখানে অনেক কোশ্চেন থাকে, কোন কোশ্চেনগুলো আপনারা পোস্ট করবেন, এই পোস্ট করলে ওই পোস্টে আমি কমেন্টসে আপনাদের কোশ্চেন অ্যান্সারগুলো দিয়ে দেবো।